হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সাথে ডক্টর ইউনূসের বৈঠক। আয়নাঘরের বন্দীদের সন্ধানে গঠিত কমিশনের সঙ্গে আজ বসেছেন সরকার প্রধান। এখনও যারা নিখোঁজ তাদের নিয়ে গোপন তথ্য সামনে এলো এবং সরকার তারেক রহমানের সরকার ফেলানোর কি নতুন কোনো কোন শর্ত পূরণ করতে হলো? আন্তর্জাতিক মুদ্রা তহবিল অবশেষে ঋণের পরিবর্তে কিস্তির অনুমোদন করেছে, তবে বিনিময়ে সরকারকে এমন কিছু কর আরোপের প্রতিশ্রুতি দিতে হয়েছে যা সাধারণ মানুষের নাভিশ্বাস তুলবে। একটি আন্তর্জাতিক সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের গণমাধ্যমগুলো এখনো পূর্ণ স্বাধীনতা ভোগ করতে পারছে না। কেন সংবাদপত্রগুলো নীরব ভূমিকা পালন করছে, সে কারণ খুঁজতে গিয়ে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য। রাজনৈতিক মেরুকরণে নতুন মোড় নিতে যাচ্ছে ন্যাশনাল সিটিজেন্স পার্টি বা এনসিপি। জামায়াতের সঙ্গে তাদের সমঝোতা কি কেবল নির্বাচনী কৌশল নাকি আদর্শিক ঐক্য, তা নিয়ে ধোঁয়াশা কাটছে না। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সচিবালয়ের জরুরি বৈঠক। বাজারের সিন্ডিকেটে ভাঙতে বাণিজ্য মন্ত্রণালয়ে আজ হাই ভোল্টেজ মিটিং চলছে। সাধারণ মানুষের জন্য বড় কোনো সুখবর কি আসছে এই মিটিং থেকে? দেশের সব বেসরকারি ক্লিনিকে আজ থেকে বিশেষ অভিযান। লাইসেন্সবিহীন ও অব্যবস্থাপনার দায়ে আজ দুপুর থেকেই সারা দেশে একযোগে টাস্ক ফোর্সের অভিযান শুরু হচ্ছে, কিন্তু তালিকায় থাকা নামগুলো বেশ প্রভাবশালী। ফেসবুক ইউটিউব থেকে আয়ের ওপর নতুন কর। কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য দুঃসংবাদ, ফ্রিল্যান্সিং আয়ের ওপর মোটা অঙ্কের ট্যাক্স বসাতে যাচ্ছে এনবিআর। এর প্রভাব কতটা সুদূরপ্রসারী? মধ্যপ্রাচ্য সংকটের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ সংহতি বার্তা পৌঁছানো হয়েছে রিয়াদে। দুই দেশের সম্পর্কে নতুন কোনো মোড় আসতে যাচ্ছে তার আভাস মিলছে এই সফরে। সবাই প্রধানমন্ত্রীকে বক্তব্য শোনাতে চান সংসদের চিফ হুইপ। সংসদ অধিবেশনে মন্ত্রীদের অনুপস্থিতিতে উষ্মা প্রকাশ করেছেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো বিষয় নেই। সংসদের সদস্যরা তাদের এলাকার কথা বলেন, মন্ত্রীদের শোনা উচিত। জবাবে সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম জানান, সংসদে অনুপস্থিত থাকা মন্ত্রীরা প্রধানমন্ত্রীর সঙ্গে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সফরে আছেন। প্রধানমন্ত্রী সংসদের প্রাণ, সবাই ওনার বক্তব্য শোনাতে চান, সেজন্য অনেক বক্তা পাওয়া যায় না। আজ সোমবার জাতীয় সংসদে কথা বলেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ ও চিফ হুইপ নুরুল ইসলাম। বেলা ৩টার পর স্পিকারের সভাপতিত্বে সংশোধনের অধিবেশন শুরু হয়, কিন্তু দিনের কার্যসূচি অনুযায়ী সংসদের কার্যক্রমে কয়েকজন মন্ত্রী ও সংসদের সদস্যকে বক্তব্যের জন্য যথাসময় পাওয়া যায়নি। এ নিয়ে কয়েক দফায় সংসদে স্পিকার, চিফ হুইপ ও সদস্যরা কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ও সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম দেরিতে আসায় নির্ধারিত সময়ের ১ ঘণ্টা পরে জরুরি জনগুরুত্বপূর্ণ দুটি নোটিশ উত্থাপন করে নিষ্পত্তি। এদিকে যদি ফ্যাসিস্ট প্রেসিডেন্টকে ধন্যবাদ দিতে পারি, তাহলে শেখ হাসিনাকে ধন্যবাদ দিতে অসুবিধা কোথায়? সংসদের জামাতের সদস্য, জামাতে ইসলামীর সংসদ সদস্য মাসুম মোস্তফা বলেছেন, কোনো ফ্যাসিস্ট বা ফ্যাসিস্টদের দোসরদের ধন্যবাদ দেওয়ার জন্য জনগণ ভোট দেয়নি। যদি ফ্যাসিস্ট প্রেসিডেন্টকে ধন্যবাদ দিতে পারি, তাহলে শেখ হাসিনাকে ধন্যবাদ দিতে অসুবিধা কোথায়? সোমবার রাতে জাতীয় সংসদে রাষ্ট্রপতি ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে নেত্রকোনা ৫ আসনের সংসদ সদস্য মাসুম মোস্তফা কথা বলেন। মাগরিবের নামাজের বিরতির পর ডেপুটি স্পিকার কায়সাল কামারের সভাপতিত্বে সংসদের অধিবেশন হয়। বিএনপির অবস্থানের সমালোচনা করে মাসুম মোস্তফা বলেন, আমি বিশ্বাস করি যদি আজ সেই আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া এই সংসদে থাকতেন, তিনি চুপ্পু সাহেবকে অর্থাৎ রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এই সংসদে কিছুতেই ধন্যবাদ দিতেন না। জামাতের এই সদস্য বলেন, আজ ১৯৭২ সালে সংবিধানের দোহাই দেওয়া হচ্ছে, অথচ আমাদের আপসীন নেত্রী খালেদা জিয়া বলেছিলেন, জনগণের সরকার যদি গঠন করা হয়, এই সংবিধান ছুঁড়ে ফেলা দেওয়া হবে। এদিকে নিরাজ্যকর কথা বললে হবে না, মন্ত্রীদের আরও তৎপর হতে হবে। দেশে লোডশেডিং ও অন্যান্য সংকট মোকাবেলায় শুধু নৈরাজ্যকর কথা বললে হবে না, সরকারের মন্ত্রীদের আরও তৎপর হতে হবে বলে জানিয়েছেন ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার রাজধানীর জাতীয় শিল্পকলা একাডেমিতে জাতীয়তাবাদী চারু ও কারুশিল্পী দল আয়োজিত এক সম্বর্ধনা ও সম্মাননা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, দেশে যে সংকট তৈরি হয়েছে সেটি কৃত্রিম সংকট। এটি বিএনপি সরকারের কোনো ব্যর্থতা নয় এবং এমন নয় যে এটি মোকাবেলা করা যাবে না। জনগণকে বোঝাতে হবে, তাদের আশ্বস্ত করতে হবে। শুধু নৈরাজ্যকর কথা বললে হবে না, সরকারের মন্ত্রীদের সব সংকট মোকাবেলায় আরও তৎপর হতে হবে বলেও জানিয়েছেন তিনি। তিনি বলেন, রাজশাহীতে গতকাল 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। এই সংকট মোকাবেলা করতে সরকারকে আরও তৎপর হতে হবে, বিদ্যুৎ মন্ত্রীকে আরও তৎপর হতে হবে। গরম মোকাবেলা করার জন্য সারা দেশে যে তাপপ্রবাহ চলছে সেটা মোকাবেলা করার জন্য বিদ্যুৎ মন্ত্রণালয়কে দায়িত্ব পালন করতে হবে। সংকট নাই বললে চলবে না। এদিকে লড়াই কখনোই থামবে না বলেন ডাকসু জিএস ফারহাদ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংগঠনের
সাধারণ সম্পাদক এস এম ফারহাদ ক্যাম্পাসের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, শিক্ষার্থীদের জীবন ও কেরিয়ারের সুযোগ নিশ্চিত করতে প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত। বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব বলেন। জিএসএল লিখেছেন, আমার বেঁচে থাকতে এই ক্যাম্পাসে সন্ত্রাসের রাজনীতিকে ফিরতে দেব না। তিনি আরও লিখেছেন, আর কোনো শিক্ষার্থীকে গণরুম ও গেস্ট রুমে ভিকটিম হতে দেব না। প্রতিটি শিক্ষার্থী ভাই বোনের জীবন ও কেরিয়ারের সিকিউরিটি নিশ্চিত করতে প্রয়োজনে আমাদের জীবন যাবে, তবু এই লড়াই কখনো থামবে না। পোস্টের ছাত্র দলের উদ্দেশ্যেও বার্তা দিয়ে তিনি বলেন, দখলের যে কোনো প্রচেষ্টা প্রতিহত করা হবে এবং সেটিকে দুঃস্বপ্নে পরিণত করা হবে। এদিকে দেশে লোডশেডিং হচ্ছে, মন্ত্রীকে সংকট মোকাবেলা করতে হবে। প্রধানমন্ত্রী উপদেষ্টা ও বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশে লোডশেডিং হচ্ছে, গ্রামে ভয়াবহ লোডশেডিং হচ্ছে। সংশ্লিষ্ট মন্ত্রীকে বা সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদেরকে আরও তৎপর হতে হবে। বৃহস্পতিবার রাজধানীর জাতীয় শিল্পকলা একাডেমিতে জাতীয়তাবাদী চারু ও কারু শিল্পী দল আয়োজিত এক সম্বর্ধনা ও সম্মাননা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, রাজশাহীতে গতকাল 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করেছে। এই সংকটের মোকাবেলা করতে সরকারকে আরও তৎপর হতে হবে। বিদ্যুতের মধ্যে আরও তৎপর হতে হবে। গরম মোকাবেলা করার জন্য সারা দেশে যে তাপ প্রবাহ চলছে সেটা মোকাবেলা করার জন্য বিদ্যুৎ মন্ত্রণালয়কে দায়িত্ব পালন করতে হবে। সংকট নাই বললে চলবে না। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সংকট মোকাবেলার জন্য সরকারের মন্ত্রীগুলোকে তীক্ষ্ণ হতে হবে। শুধু নৈরাজ্যকর কথা বললে হবে না, দেশের জনগণকে আশ্বস্ত করতে হবে। নানা কারণে এটা হয়েছে, কৃত্রিম সংকট তৈরি হয়েছে যুদ্ধের কারণে। রুহুল কবির রিজভী বলেন, ইরান থেকে জাহাজগুলো আসতে পারছে না, যার কারণে তেলের এবং জ্বালানি তেলের সংকট হচ্ছে। কিন্তু এটা কৃত্রিম সংকট, এক্ষেত্রে যে দাম বেড়েছে এটা খুবই ন্যাচারাল। কিন্তু এমপি মন্ত্রীরা পার্লামেন্টে বলেছেন এটাকে সংকটে বলা যাবে না, যেটা সত্য সেটা বলুন। এদিকে জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানি আরও 925 মেগাওয়াট, লোডশেডিং কমার আশা। আদানি পাওয়ার প্ল্যান্টের দ্বিতীয় ইউনিট থেকে 925 মেগাওয়াট বিদ্যুৎ হয়ে জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানিয়েছে, সোমবার সন্ধ্যা 7:47 জাতীয় গ্রিডের সঙ্গে সিঙ্ক্রোনাইজ হয়। বিপিডির চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ রেজাউল করিম গণমাধ্যমকে জানান, ধীরে ধীরে বিদ্যুৎ সরবরাহ আরও বাড়ানো হবে। এই অতিরিক্ত উৎপাদন সামগ্রিক বিদ্যুৎ ব্যবস্থাকে শক্তিশালী করবে এবং দেশে জুড়ে লোডশেডিং কমাতে সহায়ক ভূমিকা রাখবে। এদিকে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছে, 28 এপ্রিল থেকে এসএস পাওয়ার এবং আরএনপিএল থেকেও জাতীয় গ্রিডে অতিরিক্ত 600 মেগাওয়াট করে বিদ্যুৎ যুক্ত হওয়ার কথা রয়েছে। আরএনপিএল মূলত রুয়াল পাওয়ার কোম্পানি লিমিটেড এবং চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান নরিনকোর যৌথ উদ্যোগ। প্রতিষ্ঠানটি 28 এপ্রিল থেকে 600 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু করবে। বিপিডির তথ্য অনুযায়ী গত শনিবার সন্ধ্যায় দেশে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ছিল 16,900 মেগাওয়াট। সেখানে আদানি প্ল্যান্টের বিদ্যুৎ ছাড়া সর্বোচ্চ উৎপাদন ছিল 14,712 মেগাওয়াট, যা চাহিদার তুলনায় বেশ কম ছিল। এদিকে এটাই কি গণতন্ত্র, এটাই কি বাংলাদেশ? সাদিক কায়েমের প্রশ্ন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ অর্থাৎ ডাকসু ভিপি সাদিক কায়েম বলেছেন, বর্তমান সরকারের কাছে জিজ্ঞেস করতে চাই, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জিজ্ঞেস করতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রশ্ন করতে চাই, এটাই কি আপনার গণতান্ত্রিক চর্চা? এটাই কি গণতন্ত্র? এটাই কি বাংলাদেশ? একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে মৃত্যুর মুখে এবং মৃত্যুর হুমকি দেওয়া হচ্ছে। তাই নিরাপত্তার জন্য যখন ঢাকায় বা থানায় জিডি করতে যাচ্ছে, সেই জায়গায় সন্ত্রাসী নিয়ে এসে মব করে তাদের